নমস্কার। আদিত্য এডুকেশনাল বাণী মন্দিরে সকলকে স্বাগত। কেমন আছো আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনরা? আশা করি খুব ভালো আছো। আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে বেশ কিছু আলোচনা করেছিলাম। রাষ্ট্রবিজ্ঞানের নাগরিকতাটা তোমাদের সম্পূর্ণ চ্যাপ্টার কমপ্লিট করে দিয়েছি। এর আগে সংবিধানের একটা ভিডিও আমি দিয়েছিলাম, সেখানে সংবিধান শুরু করেছিলাম। সংবিধানের আমরা আগের দিন কি পড়েছিলাম? সংবিধান কাকে বলে, সংবিধান কি, সংবিধানের প্রকারভেদ ইত্যাদি ইত্যাদি, তাই তো? আজকে আমরা পড়ব তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো সংবিধানের গুণাবলী। সংবিধানের গুণাবলী বলতে কি সম্পূর্ণ সংবিধানের গুণাবলী? কি হবে সে সংবিধানের গুণাবলী হবে? বলছে সংবিধানের যে বিভাগগুলো আছে তোমরা এর আগে দেখেছো। কটা ভাগ ছিল সংবিধানের? উৎপত্তিগত বিচারে সংবিধানকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল, একটা লিখিত সংবিধান, একটা অলিখিত সংবিধান। সেই লিখিত ও অলিখিত সংবিধানের গুণ ও দোষ আজ আমরা পড়ব, মেরিট ও ডিমেরিট। আর সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধান, সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের দোষগুণ আমরা পড়ব। দেখো, যে কোনো বিষয় যদি তোমরা একবার বুঝে নিতে পারো, আত্মস্থ করে নিতে পারো, সেখান থেকে তোমাদের শর্ট কোশ্চেন আসুক, বড় কোশ্চেন আসুক, এমসিকিউ আসুক, দেখবে কোনো প্রশ্নের উত্তর দিতে কোনো অসুবিধা হচ্ছে না। আর এই সংবিধান সম্বন্ধে তোমাদের কিন্তু জেনে রাখারও প্রয়োজন আছে। আমরা ভারতের নাগরিক, নাগরিক হিসাবে দেশের প্রতি, রাষ্ট্রের প্রতি আমাদের দায়িত্বশীলতা রয়েছে। সেগুলো আমরা জানবো কিসের মাধ্যমে? সংবিধানের মাধ্যমে। তাহলে আজকে আমরা করব লিখিত সংবিধানের দোষগুণ, অলিখিত সংবিধানের দোষগুণ, সুপরিবর্তনীয় সংবিধানের দোষগুণ, দুষ্পরিবর্তনীয় সংবিধানের দোষগুণ এবং এদের বৈশিষ্ট্য। প্রথমে আমরা যাব লিখিত সংবিধানে। আচ্ছা, লিখিত সংবিধান বলতে আমরা কি বুঝি? বলছে একটা সংবিধান সভা, সেই সংবিধান সভা কর্তৃক নির্দিষ্ট ও পরিকল্পিতভাবে যে লিপিবদ্ধ দলিল তৈরি করা হয় তাকে লিখিত সংবিধান বলা হয়। বোঝা গেল? যেমন উদাহরণ, এটা এমসিকিউ আসবে, মার্কিন সংবিধান হলো সম্পূর্ণভাবে লিখিত সংবিধান। এবার এই লিখিত সংবিধানের গুণ আছে। আচ্ছা, তার আগে একটু বলি অলিখিত সংবিধান কি। বলছে সংবিধান সভা যেখানে কোনো লিপিবদ্ধ লিখিত দলিল তৈরি করে না, তার পরিবর্তে রাষ্ট্রের প্রথা, রীতিনীতি প্রভৃতি নিয়ে যখন শাসনতন্ত্র যখন এই বিষয়ে কিছু না করে বিচার বিভাগীয় সিদ্ধান্তের মাধ্যমে আইন প্রণীত হয়, তখন সেটা হয়ে যায় অলিখিত সংবিধান। এমসিকিউ হবে, অলিখিত সংবিধান কোথায় কোথায় দেখা যায় না? ব্রিটেনের সংবিধান হলো অলিখিত সংবিধান। যাই হোক, লিখিত সংবিধানের গুণগুলো দেখো। লিখিত সংবিধান, প্রথমেই বুঝতে পারছো, কোনো জিনিস যদি লেখা হয় সেটা একটা দলিল, তাই না? সুস্পষ্ট থাকে, সেটা সুনির্দিষ্ট থাকে, তাকে তো লিখিত জিনিস সুস্পষ্ট সুনির্দিষ্ট থাকে। তাহলে এটা একটা গুণ হতে পারে, সুস্পষ্ট ও সুনির্দিষ্ট। বলছে সংবিধান সভা বা কনভেনশন যেহেতু দীর্ঘ আলাপ আলোচনার মাধ্যমে বিভিন্ন তর্ক বিতর্ক, বিভিন্ন মতামত, এই সমস্তর মাধ্যমে সরকারি কাঠামো, সরকারের বিভিন্ন বিভাগের কার্যাবলী, ব্যক্তি ও রাষ্ট্রের ক্ষমতা, তাদের অধিকার, তাদের কর্মের পরিধি ইত্যাদি বিষয়ে বিভিন্ন ধারা উপধারা প্রণয়ন করে এবং তার মাধ্যমে একটি সুস্পষ্ট নির্দিষ্ট লিখিত বিষয় প্রকাশ করে, সেটা হলো লিখিত সংবিধান।
আর এই লিখিত সংবিধান অবশ্যই সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট। কেন সুনির্দিষ্ট? সুস্পষ্ট যেহেতু অনেকের মাধ্যমে এই বিষয়টা পর্যালোচনা করে তার একটা সর্বজন গ্রাহ্য মতামত দেওয়া হচ্ছে। বোঝা গেল? স্থায়িত্ব। লিখিত জিনিস স্থায়ী হয়। তুমি মনে করো কোনো একটা ইম্পর্টেন্ট বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় খুব সহজভাবে মনে রাখার চেষ্টা করছো। ধরো কোনো একটা পাসওয়ার্ড তুমি ফোন নাম্বার দিয়ে মনে রেখেছো। এবার দেখবে কার্যক্ষেত্রে না অনেকগুলো ফোন নাম্বার থাকলে ভুলে যাবে যে আচ্ছা ওই ফোন নাম্বারটা দিয়ে করেছিলাম, ওই ফোন নাম্বারটা দিয়ে করেছিলাম। কিন্তু তা না করে তুমি যদি কোনো ডায়েরির একটা নির্দিষ্ট পেজে লিখে রাখো তাহলে সেই বিষয়টা, সেই পাসওয়ার্ডটা অনেক বেশি স্থায়ী হয়, তাই তো? তাই লিখিত সংবিধান ক্ষেত্রেও তাই। লিখিত সংবিধানের একটা গুণ হলো স্থায়িত্ব। সংবিধান কিভাবে সংশোধন করা যাবে, কিভাবে পরিবর্তন করা যাবে, এগুলো সমস্ত কিছু সংবিধানে লিপিবদ্ধ থাকে। তাই কখনোই শাসকবৃন্দ তাদের নিজেদের খেয়াল হলো সংবিধান পরিবর্তন করে দিলাম সেটা করতে পারে না। আর যদি কোনো লিখিত সংবিধান পরিবর্তন করতে হয়, সংশোধন করতে হয়, সেক্ষেত্রে কিন্তু একটি বিশেষ জটিল পদ্ধতির মাধ্যমে সেই পন্থা অবলম্বন করে তবেই সংবিধান পরিবর্তন সাধন বা সংশোধন করা যাবে। এই লিখিত সংবিধান একদিকে হলো অনমনীয় বা দুষ্পরিবর্তনীয়। মার্কিন যুক্তরাষ্ট্রের লিখিত সংবিধান 200 বছরের ওপর রয়েছে, কিন্তু মাত্র 27 বার সেটি সংশোধন হয়েছে। তার মানে ভাবতে পারছো কতটা জটিল পরিস্থিতি হলে এটা হয়। তাহলে একটা পেলাম সুস্পষ্ট সুনির্দিষ্ট, 2 নম্বর গুণ কি পেলাম? স্থায়িত্ব। এবার আসবো 3 নম্বর গুণ, যুক্তরাষ্ট্রের পক্ষে উপযোগী। আমরা যে ভারতে থাকি এটা কিন্তু ভারতবর্ষ একটু যুক্তরাষ্ট্র, আমেরিকা যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সে কি জানো? যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য কি জানো? যুক্তরাষ্ট্রে দুটো সরকার থাকে। একটু ভুল বললাম, হ্যাঁ, দুটো সরকার থাকে, কেন্দ্র সরকার আর রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকার সমস্ত রাষ্ট্রের যিনি প্রধান তিনি কেন্দ্রীয় সরকার। আর এই সমস্ত রাষ্ট্রটাকে কতগুলো অঞ্চলে বা রাজ্যে বিভক্ত করে দেওয়া হয়। সেই রাজ্যে বিভক্ত হলে সেটা রাজ্য সরকাররা সেই বিভিন্ন বিভাগ বা বিভিন্ন অঞ্চলের জন্য এক একজন রাজ্য সরকার মানে স্থির করে দেওয়া হয়, তারা সেই অঞ্চলটি দেখাশোনা করেন। তবে একটা বিষয় মনে রাখবে, এই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এরা কিন্তু পরস্পরের ওপর নির্ভরশীল নয়। তার ফলে কি হয়? তার ফলে দুজনকেই ক্ষমতার বন্টন করে দিতে হয়, কারণ ওর ওপর নির্ভরশীল নয়। যখন নির্ভরশীল হলে কি হতো জানো? যদি মানে কেন্দ্রীয় সরকারই সমস্ত কিছু দেখাশোনা করতো তাহলে কিন্তু তখন এটা রাজতন্ত্র বা একনায়কতন্ত্র হয়ে যেত। এবার এটা নির্ভরশীল নয় বলে এটা গণতন্ত্র। এবার সেক্ষেত্রে কি করতে হবে? রাজ্যের নিজস্ব কিছু ক্ষমতা থাকবে, তার মধ্যে সেটা বন্টন করে দিতে হবে। কেন্দ্রের নিজস্ব কিছু ক্ষমতা থাকবে, সেটা বন্টন করে দিতে হবে। এবার দেখো, এই বন্টনগুলো যদি মৌখিক হয়, অলিখিত হয়, তখন কি হয়? সমস্যার সৃষ্টি হয়। কেন্দ্র বলবে না এই বিষয়গুলো, এই ক্ষমতাগুলো তোমাদের নেই, রাজ্য বলবে না আমাদের ক্ষমতা আছে, বলে কি হবে? একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। কিন্তু লিখিত সংবিধানের এটাই সুবিধে যে লিখিত আছে বলে কেউ কারোর ক্ষমতায় হস্তক্ষেপ করতে পারে না, ফলে যুক্তরাষ্ট্রের পক্ষে উপযোগী। এই একটা পেলাম গুণ। আরেকটা গুণ, মৌলিক অধিকারের সংরক্ষণ। দেখো, আমাদের নাগরিকদের কিন্তু বেশ কিছু রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অনেকগুলো মৌলিক অধিকার আছে। এবার মৌলিক অধিকার কি কি আছে সেগুলো লিখিত থাকার ফলে কখনোই মানে কোনোভাবে এই অধিকারগুলোকে কোনোভাবে খর্ব করা যায় না। কেউ চাইলেও সেটা খর্ব করতে পারে না, শাসকরা চাইলেও খর্ব করতে পারে না। যেহেতু লিখিত আছে, যদি খর্ব করা হয় তাহলে নাগরিক চাইলে তথ্য প্রমাণ নিয়ে এই বিষয়ে তার প্রতিকার চাইতে পারে, যেমন ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ইত্যাদি। জনমতের প্রতিফলন ঘটে।
এই সংবিধান, লিখিত সংবিধান যেহেতু গণপরিষদ, কনভেনশন সভা প্রভৃতির মাধ্যমে রচিত হয়, এনারা তো প্রতিনিধি, জনপ্রতিনিধি, আমাদের প্রতিনিধি হয়ে যান। তাহলে আমাদের মতামত থাকে সেখানে, তারা আমাদের হয়ে মত প্রকাশ করেন। আবার সোভিয়েত ইউনিয়নে কিন্তু যে খসড়া তৈরি করে জনগণের মধ্যে সেটা মানে দেওয়া হতো বিষয়গুলো প্রচার করার জন্য। বোঝা গেল লিখিত সংবিধানে আমাদের জনমতের প্রতিফলন ঘটে, বিচার কার্য সম্পাদনের সুবিধা হয়। লিখিত সংবিধানে রাষ্ট্র এবং ব্যক্তির সম্পর্ক, সরকারের বিভিন্ন বিভাগের ক্ষমতা, হ্যাঁ, এগুলো সব আলাদা আলাদা করে লেখা আছে। তাই আদালতের পক্ষে কোনো বিষয় নিয়ে জটিলতার সৃষ্টি হলে সেটা খুব সহজেই মীমাংসা করে দেওয়া যায়। কেন মীমাংসা করে দেওয়া যায়? কারণ লিখিত আছে, বলেই দেওয়া হবে যে এই বিষয়গুলো তোমার, এই বিষয়গুলো তোমার, তাই বিশৃঙ্খলার সৃষ্টি হবে না। স্বৈরচারিতা রোধ কীরকম? নাগরিকের অধিকারগুলো লিখিত সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ থাকে। আর যেহেতু স্পষ্টভাবে নাগরিক অধিকারগুলো উল্লেখ থাকে, সেক্ষেত্রে কি হয়, যে যার নিজের অধিকার সম্পর্কে ওয়াকিবহাল থাকে। তাই শাসকরা যদি চায়ও নিজের ইচ্ছা মতো সেই অধিকারগুলোকে ছিনিয়ে নিতে পারে না। তাহলে যদি ছিনিয়ে নিত তাহলে স্বৈরাচারী হয়ে যেত, স্বৈরাচারিতা রোধ হয়। গণতন্ত্রের রক্ষক, অবশ্যই গণতন্ত্রের রক্ষক। কেন? লিখিত সংবিধানে গণতন্ত্রের উপযোগী এবং প্রত্যেকটা জনগণের মতামত অনুযায়ী যেহেতু গণপ্রতিনিধিরা সেখানে যান, গণপরিষদে যান, সেটা লিখিত সংবিধান তৈরি করা হয়। এর ফলে এখানেও সরকার নিজের ইচ্ছা মতো কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না। এবং শুধু পরিবর্তন না, কোনো নাগরিকের কোনো অধিকারে, বাক স্বাধীনতার অধিকার বলো, সাম্যের অধিকার বলো, কোনো অধিকারে তারা হস্তক্ষেপও করতে পারেন না। ফলে গণতন্ত্র জনগণের পক্ষে, এটা জনগণের অধিকার রক্ষা করে, এটি অধিকারের সংরক্ষণ। আর সংবিধান লিখিত হওয়ায়, সংবিধানই হলো দেশের সর্বোচ্চ আইন, তাই সাংবিধানিক মর্যাদা রক্ষা করে এই লিখিত সংবিধান। বোঝা গেল? খুব সহজ একটা বিষয় লিখিত সংবিধানের গুণ। এটা তো গেল গুণ। লিখিত সংবিধানের ত্রুটিগুলো নিয়ে এবার আমরা আলোচনা করব। দোষ খুব ভালো করে বুঝে নাও। তোমরা যারা 12-এর আছো, এটা কিন্তু দ্বাদশ শ্রেণীর পক্ষেও উপযোগী, বড় প্রশ্নের ক্ষেত্রে খুবই সুবিধা হবে তোমাদের বুঝতে। আর যারা মানে 11-এ আছো, তোমাদের MCQ আসবে, যেখান থেকে প্রশ্ন দিক বলে দিক কোথা লিখিত সংবিধানের মধ্যে এগুলো মানে এই ধরো সুস্পষ্ট স্থায়িত্ব, যুক্তরাষ্ট্রের পক্ষে উপযোগী দিয়ে দিল, MCQতে দিয়ে বললো এগুলো লিখিত সংবিধানের দোষ কোনটি। বাট এখানে তো সবই গুণ আছে, দোষ থেকে একটা তুলে দিল, ধরে ফেলতে পারবে। ত্রুটি দেখছি, হ্যাঁ, ত্রুটি কি বলছে? লিখিত সংবিধানের ত্রুটি রক্ষণশীল। রক্ষণশীল বলছে কেন? বলছে এটি গতিশীল নয়। কবে সংবিধান লেখা হয়েছিল? সেই লিখিত সংবিধানকে আমরা এখনো নিয়ে চলেছি। কিন্তু দেখো, যত দিন যাচ্ছে, আমাদের যত দিন এগিয়ে যাচ্ছে, সমাজ গতিশীল হচ্ছে। এবার সমাজ যদি গতিশীল হয়, তখন সংবিধানের তো পরিবর্তন হচ্ছে না, সেক্ষেত্রে এটা রক্ষণশীল হয়ে যাচ্ছে। একটু জল খাই না, চেষ্টা করছি। তো অপেক্ষা করো, সরি। আচ্ছা, তারপরে আমরা কি দেখব? অসম্পূর্ণ। দেখো, লিখিত সংবিধানে শুধুমাত্র কি কি রয়েছে, সরকার কি কি করবে, নাগরিকদের কি কি অধিকার, এইসব বিষয়গুলো রয়েছে। হ্যাঁ, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের মধ্যে ক্ষমতার বন্টন, সেখানে কিন্তু এই যে বিভিন্ন প্রথা রয়েছে, বিভিন্ন রীতিনীতি রয়েছে, সেই প্রথা রীতিনীতি এইগুলো কিন্তু এখানে দেখা যায় না। ফলে সম্পূর্ণ হলো কি? হলো না। ভারতের সংবিধান বৃহত্তর সংবিধান, অনেক বিষয় রয়েছে যেগুলো লিখিত আকারে নেই। যেমন লোকসভায় যদি কোনো রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা না পায়, সেক্ষেত্রে কোন দল সরকার করবে, এসব বিষয়গুলো কিন্তু লেখা নেই। তাহলে কি হলো? অসম্পূর্ণ। তারপরে কি বলছে? বিদ্রোহের সম্ভাবনা। কেন? হচ্ছে সংবিধান সংশোধন করতে গেলে লিখিত সংবিধানের ক্ষেত্রে অনেক জটিল পদ্ধতি অনুসরণ করতে হয়। কিন্তু দেখো, যত সময় এগোচ্ছে, সামাজিক চাহিদা, আশা আকাঙ্ক্ষা, এই বিষয়গুলো তো পরিবর্তিত হচ্ছে। সংবিধান সবসময় পরিবর্তন করা সম্ভব হয় না।
এর ফলে বিদ্রোহ বা বিপ্লবের সম্ভাবনা দেখা যায়। তারপরে কি, ভাষাগত জটিলতার দোষে দুষ্ট। অনেক সময় দেখা যায় সংবিধানের ভাষা অস্পষ্ট থাকে, যেন জটিলতার সৃষ্টি হয়। অধিকার সুরক্ষায় অনিশ্চয়তা। কেন বলছে? সংবিধান লিখিত হলেই যে নাগরিকদের অধিকার সুরক্ষিত থাকবে তা নয়। জনসচেতনতার দরকার হয়, তার জন্য বিচার বিভাগে কর্মদক্ষতা দরকার হয়। আমাদের তো জানতে হবে কোন কোন বিষয়গুলো আমাদের মানে আমাদের অধিকারের মধ্যে পড়ে। তাহলে আমাদের স্বাধীনতা, আমাদের অধীনতা, এটা আমাদের যদি ভুল মানে ব্যাখ্যা দেয় সংবিধানে, তাহলে আমরা ভুলটাই জানবো, সঠিক ব্যাখ্যা দিলে সঠিকটা জানবো। তাহলে কিছুটা আসলে যেমন স্বাধীন, কিছুটা পরাধীন, তাই না? এখানে বিচার বিভাগ প্রাধান্য পায়, এটাও একটা দোষ। বিচার বিভাগের প্রাধান্য কেন? বলছে ব্যাখ্যা করার ক্ষমতা আদালত সরকারের অন্যান্য বিভাগের তুলনায় তখন বেশি শক্তিশালী হয়ে ওঠে। হ্যাঁ, বলছে যে যখন আদালত বা আদালত এই বিষয়টাকে অনেক বেশি করে দেখছে, তখন কি হয়, তারা চাইলে ব্যাখ্যাটাকে ভুল করে দিতে পারে, ভুল বোঝাতে পারে, বুঝিয়ে তারা যেটা চাইবে সেই অনুযায়ীও বিচার বিভাগীয় প্রাধান্য পাবে, সেই অনুযায়ী বক্তব্যটা তারা উপস্থাপিত করতে পারবে। তখন আমাদের কি হবে, আমরা সেই বিষয়ে অজ্ঞ থেকে যাব। জরুরি অবস্থা, তোমরা জানো জরুরি অবস্থা কি? দেশের যুদ্ধ টুদ্ধ বাতলে জরুরি অবস্থার সৃষ্টি হয়। বলছে লিখিত সংবিধান তো সহজে পরিবর্তন করা যায় না। এবার কি হলো, হঠাৎ জরুরি অবস্থার সৃষ্টি হলো, দেখা গেল যে এমন জরুরি অবস্থা যেখানে সংবিধান সংশোধনের প্রয়োজন আছে, সেক্ষেত্রে হঠাৎ করে সংবিধান সংশোধন করা যাবে না। তখন কি হবে, জটিলতার সৃষ্টি হবে। যেই বিষয়টা কার্যকরী করতে চাইছে, যেই বিষয়টা কার্যকরী করলে রাষ্ট্রের মঙ্গল হবে, অনেক সময় সেই বিষয়টাকে মানে উপস্থাপিত করতে গেলে জটিল পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়, সময় নষ্ট হয়, ফলে এই জরুরি অবস্থার মোকাবিলা করা সম্ভব হয় না। জটিল সংবিধান সংশোধন পদ্ধতি, এটা তো বুঝতেই পারছো যে লিখিত আছে যে কি কি বিভাবে সংবিধান সংশোধন করতে হবে, আর এটা অত্যন্ত জটিল। হ্যাঁ, সাধারণ আইন কি হয়, সংখ্যাগরিষ্ঠতা পেলেই ধরো অনেক একটা আইন পাস হবে, সেখানে 100 জন আছে, তার মধ্যে 60 জন যদি আইনটার পক্ষে থাকে, এটাকে সংখ্যাগরিষ্ঠতা বলে, তাহলে ওই আইনটা পাস হয়ে যাবে। কিন্তু সংবিধানের ক্ষেত্রে সেটা সম্ভব নয়, তাই জটিল হয়ে গেল বিষয়টা, সংকীর্ণ। লিখিত সংবিধানে কেবল লিপিবদ্ধ নিয়মগুলোকে প্রাধান্য দেওয়া যায়, এই যে বিভিন্ন প্রথা রীতিনীতি, এই বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয় না, সেক্ষেত্রে সংবিধানটা সংকীর্ণ। শ্রেণী বৈষম্যে লিখিত সংবিধানের অপ্রয়োজনীয়তা। শ্রেণী বৈষম্যমূলক সমাজ, পুঁজিবাদী শ্রেণীর সমাজ, এর দ্বারা তো অনেক সময় রাষ্ট্র পরিচালিত হয়। তখন অনেক সময় তারা কি করে, নিজেদের স্বার্থের জন্য নিজেদের স্বার্থের জন্য তারা সংবিধানকে কাজে লাগায়, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অধিকার থেকে আমাদের জনগণকে অনেক সময় বঞ্চিত করে। এই গেল লিখিত সংবিধানের দোষ। তাহলে দোষগুলো আর একবার বলে দিই, শুনে নাও ভালো করে। প্রথমে গুণগুলো বলছি, সুস্পষ্ট ও সুনির্দিষ্ট, স্থায়ী, যুক্তরাষ্ট্রের পক্ষে উপযোগী, মৌলিক অধিকারের সংরক্ষক, সাংবিধানিক মর্যাদার সংরক্ষক, স্বৈর শাসন প্রতিরোধ করে, বিচার কার্যে সহায়তা করে, গণতন্ত্রের সংরক্ষক। আর ত্রুটিগুলো কি কি? রক্ষণশীল, সম্পূর্ণ নয়, অসম্পূর্ণ, জরুরি অবস্থার পক্ষে উপযোগী নয়, ভাষাগত জটিলতা দেখা যায়, বিচার বিভাগীয় প্রাধান্য পায়, বিদ্রোহের সম্ভাবনা দেখা যায়, সংকীর্ণ, আর সংবিধান সংশোধন পদ্ধতি অত্যন্ত জটিল। এই গেল দোষ আর গুণ। এবার লিখিত সংবিধানের কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো কি কি? বলছে বৈশিষ্ট্য, দেখো গুণগুলোও তো বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। লিখিত সংবিধান স্থায়ী, লিখিত সংবিধান সুনির্দিষ্ট, লিখিত সংবিধান সুস্পষ্ট, এটা একটা গুণ। মৌলিক অধিকারগুলো বজায় রাখে, এটা একটা গুণ। যুক্তরাষ্ট্রীয় শাসনকে আমি তোমাদের বুঝিয়ে দিলাম, যুক্তরাষ্ট্রীয় শাসন পরিচালনার জন্য উপযোগী। আর কি? গণতন্ত্রের উপযোগী আর স্বৈরতন্ত্রের বিরোধী, জনমতকে প্রতিফলিত করে, বিচার বিভাগের পক্ষপাতিত্ব রোধ করে, যেহেতু জটিল। সংবিধানকে এখানে মর্যাদার আসনে প্রদান করা হয়,
বিচার বিভাগীয় প্রাধান্য গড়ে তোলে আর সরকারের ক্ষমতা বিরোধ হ্রাস করে। বোঝা গেল? এই গেল লিখিত সংবিধানের বৈশিষ্ট্য। আচ্ছা, তোমাদের কেমন লাগছে আমার পড়ানো? ভালো লাগছে কি? তোমরা কি কিছু বুঝতে পারছো? যদি তোমাদের ভালো লাগে তোমরা একটু কমেন্ট করছো না কেন? লাইক করো, কমেন্ট করো, চ্যানেল শেয়ার করো, আমার এই ভিডিওগুলো অন্য বন্ধুদের কাছে পৌঁছে দাও। আর বিশেষত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমি তো তোমরা জানো পলিটিক্যাল সায়েন্স আর কি পড়াই, দর্শন পড়াই। দর্শন বলতে ফিলোসফি, বাংলা, সংস্কৃত আর ইতিহাস, এই 5টা বিষয় আমি উপস্থাপিত করছি তোমাদের জন্য। এবার তোমরা যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করো, লাইক কমেন্ট না করো, তাহলে কী করে আমি তোমাদের সকলের কাছে পৌঁছবো, তাই না? তাই তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করে দাও, আমার ভিডিওগুলো দেখো। আর সবসময় খাতা পেন নিয়ে বসে যাবে, আমি কথা বলতে বলতে অনেক ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করি, সেগুলো তোমরা দেখবে, লিখে নেবে। আর আর কি করবে? কমেন্ট করবে। হ্যাঁ, তোমরা আমার থেকে আর কি কি বিষয় পড়তে চাও, কোন কোন বিষয় কীভাবে পড়ালে তোমাদের সুবিধে হবে, কি কি কোশ্চেন অ্যান্সার তোমরা চাইছো আমাকে বলবে। আমি অবশ্যই চেষ্টা করব সেই বিষয়গুলো উপস্থাপনা করতে। আর তোমরা কেমন, আমি আশীর্বাদ করি, ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থাকো, অনেক বিদ্যা বুদ্ধি হোক তোমাদের, তোমরা বাবার মুখ উজ্জ্বল করো। এখানে রাখছি, আবার পরের দিন তোমাদের আমি পড়াবো লিখিত সংবিধান আর অলিখিত সংবিধানের গুণ আর দোষ হলো। পরের দিন তোমাদের আমি কি পড়াবো বলো তো? সুপরিবর্তনীয় আর দুষ্পরিবর্তনীয় সংবিধান। আজকে লিখিতটা পড়ালাম, অলিখিত সংবিধান, সুপরিবর্তনীয় সংবিধান, দুষ্পরিবর্তনীয় সংবিধান, এগুলো পড়াবো। আজ এখানেই রাখছি, সবাই ভালো থেকো। টাটা, বাই বাই বন্ধুরা।